গত নির্বাচনে আরামবাগ মহকুমার 4টি বিধানসভায় বিজেপি জয়লাভ করেছিল। তারপর একাধিক সময় এই 4 বিজেপি বিধায়ক অভিযোগ করেছেন, রাজ্যের তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে তাদেরকে উন্নয়নের কাজে অংশ নিতে দিচ্ছে না। এমনকি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক থেকেও তাদের বাদ দেওয়া হচ্ছে। সম্প্রতি একান্ত সাক্ষাৎকারে একই অভিযোগের সুর তুলেছেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। তার অভিযোগ, উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে তাদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি তিনি এলাকার নানা সমস্যার কথাও তুলে ধরেন, যেমন রাস্তাঘাটের বেহাল দশা, রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল ভেঙে পড়া, দীর্ঘ প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের কাজ শুরু না হওয়া এবং শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় বাইপাস রাস্তা না হওয়া। শিক্ষাক্ষেত্রেও সংকটের কথা উল্লেখ করে তিনি জানান, দীর্ঘদিন এডিআইয়ের শূন্যপদ পূরণ হয়নি এবং বহু স্কুলে পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই, যা শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করছে। তার দাবি, রাজনৈতিক কারণে উন্নয়নের গতি বাধাগ্রস্ত হচ্ছে এবং এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এখন শুনুন তিনি আর কি জানালেন। আরামবাগ শহরের রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, রাজ্য সড়ক তারকেশ্বর থেকে বাঁকুড়া যাওয়ার যে রাস্তা, হ্যাঁ, এই 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 সমস্ত বিষয়ে বড় বড় গর্ত হয়ে আছে। রামকৃষ্ণ সেতুর আজকে একাংশ ভেঙে পড়েছে। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? প্রথমত, যখন জাতীয় সড়কের কাজ শুরু হয়ে দীর্ঘদিন ধরে চলছে, তখন আমরা বিধানসভায় প্রশ্ন করেছিলাম জাতীয় সড়কের কাজটা, স্টেট হাইওয়ের কাজটা কবে শেষ হবে। মাননীয় পূর্তমন্ত্রী বলেছিলেন 24 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। শেষ হয়নি, যাই হোক শেষ হয়েছে। তারপরে আমি যে প্রশ্নটা করেছিলাম যে মায়াপুর থেকে জয়রামপুর পর্যন্ত রাস্তাটার বেহাল অবস্থা, আপনি এটা করে দিন, করতে হবে, খুব ভোগান্তি হচ্ছে মানুষের, গাড়ি ঘোড়ার যাতায়াতের খুব সমস্যা হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। উনি বললেন ডিপিআর হয়ে গেছে। ডিপিআর হয়ে গেলেই কিন্তু কাজটা শেষ হয় না। ডিপিআর হবার পর ওটাকে আপনার অর্থ দপ্তরের অনুমোদন চাই, টাকা পয়সা চাই, তারপরে টেন্ডার হবে। এটুকু মানে আমি আশ্বস্ত হচ্ছি যে কাজটা হবে, যেহেতু মন্ত্রী বললেন যে ডিপিআর হয়ে গেছে। তো আর রাস্তাঘাটগুলোর যে নির্মাণ করার, এই যে 19টা ওয়ার্ড নিয়ে আরামবাগ পৌরসভা তার দিনের পর দিন পরিধিটা বৃদ্ধি করতে চাইছে, কিছুটা বৃদ্ধি করেছে দেখেছেন। তো পৌরসভা তার এলাকাটা বৃদ্ধি করুক, কিন্তু তার সঙ্গে সঙ্গে পরিষেবাটা বৃদ্ধি করলে ভালো হতো। এই প্রতি বছর এই আপনার 12 নম্বর এই বিবেকানন্দ পল্লীতে 1 হাঁটু জল নিকাশি ব্যবস্থা নেই, আমার বাড়ির সামনে 1 ফুট জল নিকাশি ব্যবস্থা নেই। শুধু এই দুটো জায়গা নয়, আপনার বহু জায়গায় আরামবাগে বন্যা হলে বন্যা অনেক দূরের কথা, প্রাকৃতিক কারণে কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি হলে প্রচন্ড ভয়াবহ অবস্থা তৈরি হয়, মানুষ ঘর থেকে বেরোতে পারে না। আমি মায়াপুরে গিয়েছিলাম, আপনারা নিশ্চিতভাবে লক্ষ্য রেখেছেন, 1 কোমর জল পেরিয়ে গিয়েছি, কোথাও নৌকায় করে গিয়েছি, কোথাও মোটর সাইকেলে করে গিয়েছি। তো এখানে আমি বলেছিলাম, দেখবেন যে ম্যানমেড বন্যা ওরা বলে না, আমরা বলি ম্যানমেড বন্যা নয়, এটা হচ্ছে তৃণমূল মেড প্রবলেম। কারণ আমি ওদের তৃণমূলের নেতাদেরও বলি দেখা হলে বলি বিধানসভায় যে হলো, আপনি নৌকায় করে ঘুরছিলেন, কি হয়েছে গো ওখানে, জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। আমি বললাম, আপনারা সরকারে রয়েছেন, আপনাদের দপ্তরকে বলুন না যে ওই সেচ খালগুলোকে সংস্কার করে দিন। আরামবাগে ওই যে মায়াপুরে যে দহ খাল রয়েছে, দহ খালের সংস্কার করে দিলেই জল নিকাশি হয়ে যায়। হাজার হাজার বিঘা জমি, হাজার হাজার একর বিঘা জমি, তার ফসল নষ্ট হয়ে গেল। এরা বলছেন যে আমরা চাষ করতে পারবো না দ্বিতীয়বার। কত পার্সেন্ট সরকার দেবে, অনুদান দেবে, এই সাবসিডি দেবে বা সহায়তা দেবে? কজন পাবে? সবাই পাবে না, 20% হয়তো দেবে। 20% কয়েকজনকে দিয়ে বলবে সব দেওয়া হয়ে গেল। তা আবার বেছে বেছে ওদের পরিচিত লোকগুলোকে দেবে। যারা যদি কোনো কৃষক যদি বিজেপি ভক্ত হন, কোনো কৃষক যদি বিজেপিকে ভোট দেন, সেটা যদি চিহ্নিত হয়ে থাকে ওদের কাছে, তাহলে তারা পাবেনই না। এই বিচারিতা চলবে। ব্রিজের একাংশ ভেঙে পড়েছে। এটা নিয়ে তো আমি পূর্তমন্ত্রীকে বলেছি যে দ্বিতীয় সেতু করুন। ওনারা বলছেন যে সেতুটির স্বাস্থ্য ভালো রয়েছে, দ্বিতীয় সেতু নির্মাণের আমাদের কোনো পরিকল্পনা নেই। কি বলবেন? তো দীর্ঘদিন ধরে যে সমস্যা হয়ে আছে, আপনাদের বিধায়কের পক্ষ থেকে কোন রকম উদ্যোগ নেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে? অবশ্যই বিধায়কদের পক্ষ থেকে বিধানসভায় প্রশ্নটা রাখা হয়েছে, পূর্তমন্ত্রীকে রাখা হয়েছে একটা ব্রিজের ব্যাপারে।
আর নগর উন্নয়ন মন্ত্রীকে একটা রাখা রয়েছে যে এখানে কেন এত গার্বেজ। এই প্রশ্নটা উঠবে, হয়তো আগামী মাসে যদি সেশন হয় প্রশ্নটা উঠবে, মনে হয় উঠবে, উঠলে আমি জানাতে পারবো। আমি প্রশ্নটা করে রেখেছি। তো যেহেতু আরামবাগের আপনার 4 জন বিধায়ক, সেই জন্যই কি রাজ্য সরকার থেকে এইভাবে বঞ্চিত করে রাখছে আরামবাগকে? অবশ্যই আরামবাগে যতগুলি প্রশাসনিক বৈঠক হয়েছে, বিডিও দপ্তরই হোক, এসডিও দপ্তরেই হোক, বা থানাতেই হোক, বা এসডিপিও তরফেই হোক, কোনো জায়গায় বিধায়কদের ডাকা হয়নি। হুগলি জেলাতেও ডাকা হয়নি, এসপি কোনোদিনও ডাকেননি 4টে বিধায়ককে যে আমরা এই বিষয়ে এই পরিকল্পনা করতে চাইছি, ল অ্যান্ড অর্ডারের জন্য আপনাদের সহযোগিতা চাই। তারা মনে করেছেন যে এরা বিধায়ক, ওরা বিজেপির বিধায়ক, অতএব এদের ডাকা চলবে না, ডাকলে আমাদের চাকরি চলে যাবে, আমাদের প্রমোশন আটকে যাবে, আমাদের ট্রান্সফার অন্য জায়গায় হয়ে যাবে, এদের যে চাকরিটা থাকবে এটা বিশ্বাস এরা করতে পারছেন না। এটা বিশ্বাসটা ওদের কবে ফিরবে কে জানে, যে আমি রাজ্য সরকারের অধীনে যে চাকরি করছি সেটা তো আমি আমার নিজস্ব যোগ্যতায় চাকরি করছি। যেমন আমি আমার নিজস্ব যোগ্যতায় পরীক্ষা দিয়ে পাস করে তারপর আমি চাকরি পেয়েছি মাস্টারমশাই। তো এই বিশ্বাসটা ওদের মধ্যে এখন তৈরি হয়নি। শুধু এদের মধ্যে নয়, শুধু হুগলি জেলার মধ্যে নয়, সারা পশ্চিমবঙ্গ পুলিশের এইটাই মনে হয়েছে, বেশিরভাগ অংশে, কিছুটা অংশ ঠিক আছে, বেশিরভাগ অংশেরই মনে হয়েছে যেন ওরা তৃণমূলের দৌলতেই চাকরিটা পেয়েছে, অতএব তৃণমূলেরই সেবা করতে হবে, অতএব বিরোধী দল যারা রয়েছে তাদের ডাকাও চলবে না, তাদের ফোনও ধরা চলবে না, তাদের সাহায্য সহযোগিতা করাও চলবে না, তাদের কথা শুনলে মনে হয় পাপ হবে, কানের মধ্যে ঢুকে গেলে মনে হয় তৃণমূল কংগ্রেসের কানে ঢুকে যাবে, কালীঘাটে খবর চলে যাবে, তার যা সুযোগ সুবিধা পান সরকারি হিসাবে সেগুলো বন্ধ হয়ে যাবে। তারা ভয় পেয়েছে। সেটা ভয় পাচ্ছেন। শহরে যেভাবে যানজট বেড়ে চলেছে, হুম। আপনার বৈধ অবৈধ টোটোর ব্যাপার আছে, তো এতে করে কি আপনার মনে হয় যে আরামবাগে একটা বাইপাসের প্রয়োজন আছে? অবশ্যই এই বাইপাসের দাবি দীর্ঘদিনের আরামবাগের মানুষ, একবার মাপজোক হয়েছিল, কিন্তু সেই যে যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। এই সরকার করতে চাইছে না। বাইপাসের একটা যে অত্যন্ত প্রয়োজন আছে, মানুষের যত সংখ্যা বাড়ছে, সভ্যতার যত অগ্রগতি হচ্ছে, দৈনন্দিন চাহিদা বাড়ছে। আপনি আজকে বলছেন যে একটা সময় রিক্সা ছিল, সেই রিক্সা আজকে দেখতে পাচ্ছেন না, আজকে টোটো হয়েছে, অটো হয়েছে, আবার একটা দিন আসবে টোটো থাকবে না, অন্য একটা ইলেকট্রিক টোটো এসে হাজির হবে, আবার তারপরে অন্য একটা। মানুষের যানবাহনের জন্য, বিজ্ঞানের অগ্রগতির জন্য, সভ্যতার অগ্রগতির জন্য এই সমস্ত আমাদের আনতে হবে এবং সেগুলোকে গ্রহণও করতে হবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের মানুষের জন্য যে পরিষেবাটা দরকার তার জন্য একটা বাইপাস তৈরি করতে হবে। কোথাও ওভারব্রিজ হচ্ছে, ওভারব্রিজ করতে হবে, কিন্তু সরকার যদি দায়িত্ব না নেয়, সরকার যদি মুখোশ পরে বসে থাকে, সরকারের মুখ যদি না দেখতে পাওয়া যায়, মানবিক মুখ দেখতে পাওয়াটাই পশ্চিমবঙ্গের মানুষের চাহিদা। দিনের পর দিন রাস্তা দখল হচ্ছে, ফুটপাত দখল হয়ে যাচ্ছে। ফুটপাত দখল হচ্ছে, রাস্তা দখল হচ্ছে, সমস্ত কিছু দখল হয়ে যাচ্ছে, জমির লোকের দখল হয়ে যাচ্ছে। আমরা দুজন যেখানে দাঁড়িয়ে বসে রয়েছি দুটো দূরত্বে, এই মাঝখানে যেখানটায় আমি 4 ফুট বাই 4 ফুট জায়গা ধরলাম, এই জায়গাটায় তো আমার আমার থেকে এই ধরুন এই সজা এল প্যাটার্নের একটা জায়গা রয়েছে, সেই রাস্তাটায় আপনার ওখানে পৌঁছে যাওয়া যাবে মেন রাস্তায়। কিন্তু ভদ্রলোক গায়ের জোরে তৃণমূল কংগ্রেসের নেতা হওয়ার জন্য আমার এই 2.5 কাঠা জায়গার উপরে সোজাসুজি রাস্তা করে ফেললেন। এটা আমি প্রশাসনকে বলেছি যে এটা দেখে দিন, এটা দেখুন, এটা যদি মনে করেন যে হ্যাঁ এই সোজা রাস্তাটা করা উচিত, 2.5 কাঠা জমির উপর কার ব্যক্তিগত জমি, কি পারপাসে সে কিনেছে, কেন আমার দেখবার দরকার নেই, আমার ঘাড়ে ক্ষমতা রয়েছে, আমি এই সোজাসুজি রাস্তা করে দেবো। যে রাস্তাটা ডিমার্কেশন করা রয়েছে ম্যাপেতে, সবাই মিলে আলোচনা করে, এই যে আমি আমার বাড়ি থেকে বেরোবো এল প্যাটার্নের এই দিকে গিয়ে ওখানে গিয়ে মেন রাস্তায় উঠবো, এটা হওয়া উচিত। কিন্তু ওই প্রশাসনকে বলা রয়েছে, প্রশাসন যদি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায় তাহলে কুম্ভকর্ণের ঘুম ভাঙানো যেমন দেরি হয় সেরকম দেরিই হবে। পশ্চিমবঙ্গের সচেতন মানুষ এই কুম্ভকর্ণকে জাগাবে, 6 মাস পরে জাগবে। আর শেষ প্রশ্ন আপনাকে করছি, আরামবাগকে জেলা করার বিষয়ে আপনারা কতটা উদ্যোগী যে আরামবাগ জেলা হবে? আরামবাগ জেলা হওয়া উচিত, এটা ভারতীয় জনতা পার্টির প্রথম চিন্তা ভাবনা। এটা শুধুমাত্র আমাদের রাজ্যের নয়, কেন্দ্রের চিন্তা ভাবনা। দেখুন, কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিমবঙ্গকে 42টা জেলায় ভাগ করা হবে। তার মধ্যে 2014 সালে আরামবাগ সাংগঠনিক জেলা আমরা করেছি। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসও আরামবাগ সাংগঠনিক জেলা করেছে। আরামবাগকে সাংগঠনিক জেলা ঘোষণার মধ্য দিয়েই আমরা ভারতীয় জনতা পার্টি বলে দিয়েছি যে এটা জেলা চাই।
জেলা হোক, জেলার দাবিতে আমরা আমার সমর্থন আছে, আমার দলের সমর্থন রয়েছে, নিশ্চিতভাবে আমরা চাই। আমি এটা বিধানসভায় তুলেছি। এই প্রশ্নটাও বাই দিয়ে হয়ে আমি আপনাকে বলে দিই যে আপনার এডিআই নেই। এডিআই পোস্টটা মানে পরীক্ষা দিয়ে দিয়ে ওটা এরকম ভাবে হয়। আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বললাম যে পোস্টটা ফাঁকা রয়েছে, মানে চেয়ারটা ফাঁকা রয়েছে। বললো আপনি তো জানেন যে এটা পরীক্ষার মাধ্যমে হয়, এটা প্রমোশনের পদ, প্রমোশন হয়, চেয়ারটা অন্তত রক্ষা করুন, চেয়ার একটা মানুষকে দেন, তাড়াতাড়ি করুন। কেননা এখানে আরামবাগ সাব ডিভিশনের যতগুলি স্কুল রয়েছে তাদের সবাই কি স্কুল কামাই করে তাদের যেতে হচ্ছে চুঁচুড়া। চুঁচুড়া যাওয়া আসা মানে একটা দিন ডিআই অফিস, একটা দিন যাওয়া একটা কাজের জন্য কতবার তাকে যেতে হয় একজনকে। তাহলে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আমার ওখানে শিক্ষামন্ত্রীর কাছে বলা রয়েছে যে যত দ্রুত পারেন এডিআই কে অন্তত আরামবাগে পোস্টিং দেন, যাতে করে আরামবাগের সমস্ত স্কুলগুলোকে হেডমাস্টার মশাই বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই যারা এই কাজটা করেন তারা যে সাফার করছেন, অ্যাকচুয়ালি সাফার করছে তো ছেলে মেয়েরা। একজন মাস্টার মশাই না থাকলে তার এমনিতেই তো স্কুলে নিয়োগ নেই, শিক্ষক নিয়োগ নেই, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সরকারি স্কুল। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয় যে সরকার চোখ বন্ধ করে বসে রয়েছে, যে শিক্ষা নিয়ে কিচ্ছু হবে না। শিক্ষা যদি মানুষের পেটে যায় তাহলে সে প্রশ্ন করবে। অতএব বোকা লোকের প্রশ্ন নেই, খাই দায় ঘুমোয়। তাই এরা শিক্ষা ব্যবস্থাটার উপরে চরম আঘাত হেনেছে। এই আঘাত হানাটার একটা প্রক্রিয়া হলো এই এডিআই পোস্টটাকে ফিল আপ না করা, এডিআই কে এখানেতে না আনা, স্কুলগুলো বন্ধ করে দেওয়া, শিক্ষক নিয়োগ নেই। এটা কি একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল? এইরকম 26,000 ছেলে শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গেল। একটা নিয়োগ হলো স্বচ্ছভাবে হলো না, স্বচ্ছভাবে কোনো নিয়োগ পশ্চিমবঙ্গের বুকে হয়নি। তার মানে কি আপনি শিক্ষক নিয়োগ করতে চাননি? যদি শিক্ষক নিয়োগ আপনি করতে চাইতেন, যদি স্কুলগুলোর প্রাণ খোলা পরিবেশ যদি আপনি রাখতে চান, তাহলে নিশ্চিতভাবে ওই একজন ব্যক্তি তৃণমূল কংগ্রেসের জগ ছুড়ে অধ্যাপিকাকে মারবে সেই পরিবেশ নয়। এর আগে যে পরিবেশ, শিক্ষাঙ্গনের যে পরিবেশ থাকা উচিত, মানে সেই পরিবেশটা যদি আনতে হয় শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটাতে এরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। রাজ্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে চাল এবং কাপড়ের মধ্যে পার্থক্যটা আমরা দেখিয়ে দেন। এরা পারতেন, এরা পারলে যে অযোগ্য লোকগুলিকে বলা হচ্ছে সেই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকাটা যদি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এরা দিয়ে দিতেন, তাহলে যোগ্যরা বাঁচতেন, যোগ্যদের এরা পরীক্ষায় বসতে হতো না। এবং আর একটা জিনিস প্রমাণিত হতো যে এরা এদের কাছ থেকে টাকা নিয়েছে সত্য, কিন্তু এরা ডিরেক্ট এই সত্যটা প্রকাশ করে এই বাকি লোকগুলোর টাকাটা ফেরত দেবার এদের ক্ষমতা নেই, টাকাটা এরা খরচা করে ফেলেছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।